গোধূলির আকাশ আজ সকালের শুরুটা হয় এক রৌদ্রময় এক অজানা অস্থিরতার মধ্যে। আবহাওয়ায় বেশ উদ্ভ্রান্ত, কেমন জানি কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো রোদে ঢাকা। অস্থির গরম পড়েছে। গরম শীত আবহাওয়ার মধ্যে একটা নতুন সকালের শুরু। আজান আজ আর অফিসে যায় না। জাহারার শরীরটা ভালো নয়, তাই জাহারাকে একা রেখে আজান অফিসে যেতে পারে না। জাহারা এখনো ঘুমাচ্ছে আর আজান উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে জাহারার জন্য ব্রেকফাস্ট তৈরি দিতে ব্যস্ত। আজান সব মেয়েদের কিচেন থেকে বের করে দিয়ে পুরো কিচেনের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয়। সবই অবাক হয়ে আজানকে দেখছে আর নিজেদের মধ্যে বলাবলি করছে। আজান আহান মির্জা যে কিনা পানিটাও নিজে ঢেলে খায় না, সে আজ পুরো কিচেনের দায়িত্ব নিয়ে বসেছে। এতটা পরিবর্তন কি শুধু একটা মেয়ের জন্য? কিছুক্ষণের মধ্যে ঘুম ভাঙে জাহারার। জাহারা উঠে দেখতে পায় আজান রুমে নেই। ও ভাবে আজান বোধহয় এতক্ষণে অফিসে চলে গিয়েছে। জাহারা বিছানায় বসেছিল, তখন রুমে আসে আজান। হুম, আমার ঘুমন্ত পরের ঘুম ভেঙেছে তাহলে। আপনি অফিসে যাননি এখনো? না, যাব না। তোমার পেটে ব্যথা কমেছে? কিছুটা, কিন্তু আপনি অফিসে যাবেন না কেন? আমার বউ অসুস্থ, তো এই মুহূর্তে তার সেবা করেছেন আমার কাছে ইম্পর্টেন্ট কাজ, তার চেয়ে বেশি আর কিছুই নেই। এটা তেমন কোনো গুরুতর অসুস্থ নয় যে আপনাকে অফিস মিস দিতে হবে। নর্মাল সব মেয়েরই হয়, এত আগলে রাখতে হবে না আমায়। তোমার অসুস্থতা মানেই আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা ছোট হোক বা বড়। আর হ্যাঁ, সবার সাথে নিজের তুলনা করবে না। তুমি সবাই থেকে আলাদা, আর তাই তুমি আজান আহান মির্জার বউ। আর আমার বউকে আমি কিভাবে আগলে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, তোমাকে বলতে বলিনি। জানি না আপনার আর কত পাগলামো সইতে হবে আমায়। পাগলামোর তো এখনো কিছুই দেখোনি। আমি পাগলামো শুরু করলে তোমার বেঁচে থাকা মুশকিল হয়ে পড়বে। পাগলের পাল্লায় পড়েছি, পাগলামো তো একটু সহ্য করতে হবেই। আজান কিছু না বলে জাহারাকে কোলে তুলে নেয় ও মুস্কি হেসে বলে, তবে চলো, আমার পাগলামোর প্রথম ধাপ শুরু করা যাক। আজান জাহারাকে ওয়াশরুমে নিয়ে আসে। তারপর জাহারার হাত মুখ ধুয়ে দেয়। জাহারাকে রুমে এনে খাটে বসিয়ে বলে, তুমি বসো, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আজান ব্রেকফাস্ট এনে নিজ হাতে জাহারাকে খাইয়ে দেয়। দুজন একসাথে ব্রেকফাস্ট করে তারপর আজান বলে, তুমি বসো, আমি নিচে যেয়ে তোমার দুপুরের খাবার তৈরি করি। আমিও নিচে যাব। আজান কোলে তুলে নিয়ে নিচে আসে। কিচেনের সাইডে জাহারাকে বসিয়ে দেয়। নিজে কাজ করতে শুরু করে। আর জাহারা অবাক হয়ে শুধু আজানের দিকে তাকিয়ে থাকে। আজান আহান মির্জা, যাকে সে ভয়ঙ্কর লেভেলের পজিটিভ ভেবে এসেছে, সেই মানুষটা নাকি এতটা বউ পাগল হতে পারে যে নিজের রেখে শুরু বউ সেবায়, বউর জন্য রান্নায় ব্যস্ত। জাহারা আরও বেশি অবাক হয় যে একটা ছেলে হয়েও এত ভালো রান্না করতে পারে কিভাবে। ও তো মেয়ে হয়েই রান্না করতে পারে না। যাহারা নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে যে ও আজানের মতো একজন স্বামী পেয়েছে, যে ওকে পাগলের মতো ভালোবাসে। ও নিজের জীবনে ভালো মানুষ খুঁজে পেত, কিন্তু আজানের মতো এরকম ভালোবাসার মানুষ কোথাও খুঁজে পেত না। আচ্ছা, আমি কি নতুন কোনো মোহমায়াবদ্ধ হচ্ছি? যাহারা কল্পনার থেকে বের হয়ে আসে, নিম্ন স্বরে আজানকে জিজ্ঞেস করে, আপনি তো অনেকক্ষণ যাবত একা একা কাজ করছেন, আমি কি আপনার হেল্প করতে পারি? হুম, করো হেল্প। কি হেল্প করতে হবে বলুন? তুমি আমার গালে চুমো খেয়ে আমার এনার্জিটাকে আরও দ্বিগুণ করে দিতে পারো। এটা ছাড়া আর কোনো কাজ নেই তুমি করতে দেওয়ার মতো। আমি এটা পারবো না। হুম, যার জন্য আমি এত কষ্ট করছি, আর সে কিনা আমার সামান্য ধন্যবাদ হিসেবে চুমো দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এত মন খারাপ করতে হবে না, এদিকে আসুন, দিচ্ছি। আজান খুশি হয়ে জাহারার সামনে একটা গাল এগিয়ে দেয়। জাহারা টুক করে একটা চুমু খেয়ে সরে যায়। আজান আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আর জাহারা মাথা নিচু করে লজ্জায় মিটমিটিয়ে হাসতে থাকে আর ঠোঁট কামড়াতে থাকে। থাক, আর লজ্জা পেতে হবে না। জাহারা কিছু না বলে মাথা নিচু করে মিটমিটিয়ে হাসতে থাকে। আর সারা দিন জাহারা আর আজানের দুষ্টু মিষ্টি খুনসুরিতে কেটে যায়। ঘন কালো কুয়াশায় ঘেরা রাত, চারপাশে ঝিমঝিম বাতাস বয়ে যাচ্ছে। চারিদিকে নিস্তব্ধতার সাথে বিরাজ করছে এক অজানা ভয়। চারিদিকে গাছপালা হাওয়ায় দুলছে, কেমন জানি অদ্ভুত এক
দীর্ঘ নিঃশ্বাস বইছে চারদিকের হাওয়ায়। অজানা এক রহস্যের ছাপ ফুটে উঠেছে স্পষ্ট রাতের গভীরতায়। একটা ছেলে আর মেয়ে এই রাতের নিস্তব্ধতায় একটা বড় অ্যাপার্টমেন্টের পেছনে ঘুটঘুটে এক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কথা বলছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা অজানা, কিন্তু তাদের সম্পর্কটা মোটেও হালাল নয়, পরকীয়ার সম্পর্ক সম্ভবত। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা না বোঝা গেলেও কি বিষয়ে কথা বলা হচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছে। সম্ভবত মেয়েটা শাসাচ্ছে ও ফোর্স করছে ছেলেটাকে, ছেলেটা যেন তার স্ত্রীকে ডিভোর্স দেয়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে রেখে চলে যায়। আর এতক্ষণ সব কিছু দাঁড়িয়ে লক্ষ্য করছিল এক রহস্যময় মানব। পরনে তার ব্ল্যাক হুডি, টুপি দিয়ে ঢাকা চেহারা, চোখ লাল, কি সেটা লেন্স নয় বরং রক্তের লাল। ছেলেটা চলে যেতেই লোকটার মুখের কোণে ফুটে উঠে হাসি, এক অদ্ভুত উচ্ছ্বাসিত হাসি। জানি না এই রহস্যের হাসির পেছনে কারণ কি, কেই বা এই রহস্যময় মানব। বারান্দা দিয়ে ভেসে আসা মিষ্টি বাতাস, জাহারার মন শান্ত, এক অজানা প্রশান্তির আনন্দ ভোগ করতে পারছে না সে। জানি না কিসের জন্য এত বেশি খুশি আজ জাহারা, কিন্তু তার খুশিতে যেন পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছে। বারান্দার নিস্তব্ধ খুশি মনে দাঁড়িয়ে আছে জাহারা। হুট করে পেছন থেকে এসে জাহারাকে জাপটে ধরে আজান। জাহারা নিস্তব্ধ, শুধু আজানের জড়িয়ে ধরাটাকে অনুভব করছে। জাহারা নিস্তব্ধতা ভেঙে আজান বলে ওঠে, হুম, ব্যাপার কি? আমার ব্লাড রোজ আজ এত বেশি খুশি কেন? কোনো স্পেশাল দিন নাকি আজ? জাহারা কিছু বলে না, শুধু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আজানও কিছু বলে না। এবার দুজন শুধু সময়টাকে অনুভব করতে থাকে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে আজান জাহারাকে কোলে তুলে রুমে নিয়ে আসে ও ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে প্রশস্ত সকাল রোদের স্নান আলো চোখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় আজানের। ঘুম ভাঙতেই দেখতে পায় তার বুক জুড়ে স্থান করে আছে জাহারা। আজান মুচকি হাসে, তারপর জাহারার গালে চুমু খায়, তারপর আবার মৃদু হেসে জাহারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি আমার চোখে একবার তাকাতেই বলবে আমি তোমায় চাই, শুধু হৃদয় না, ত্বকের গভীরে শিরা উপশিরা গলে যেতে চাই তোমার মাঝে। তারপর জাহারার উষ্ণ ঠোঁটে একবার ছোঁয়া নেয়। জাহারার ঘুমন্ত অবস্থায় নড়ে চড়ে ওঠে। আজান এবার পাগলের মতো চুমু খেতে থাকে, কখনো ঘাড়ে, কখনো থুতনিতে, কখনো গালে, এবার কখনো ঠোঁটে। আর বেচারি জাহারা বুঝতে পারছিল তার সাথে কি করা হচ্ছে, কিন্তু ঘুমে বিভোর থাকার কারণে আজানকে বাধা দিতে পারছে না। আজানের পাগলামো করা শেষ হলে সে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ঘুম ভাঙে জাহারার। জাহারা ঘুম থেকে উঠে দেখতে আজান ওর পাশে বসে ল্যাপটপে কাজ করছে। জাহারা উঠে বসে। এতক্ষণ ঘুম ভেঙেছে তাহলে আপনার? আপনি তো ভালোভাবে ঘুমোতে দিলেনই না। ও হ্যালো ম্যাডাম, আমি আপনাকে 10টা বাজে বিরক্ত করেছি, আর এখন বাজে 2টা। আপনি 2টা পর্যন্ত ঘুমিয়েছেন, আর এখন আমার দোষ দিচ্ছ? আমি তোমাকে ঘুমাতে দেইনি? কি 2টা বেজে গেছে, আপনি এখনো অফিসে যাননি কেন? এখনো বাসায় কি করছেন? আমার ইচ্ছাতে যায়নি, তোমার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি, তাই তোমাকে রেখে যায়নি। তাহলে প্রতি মাসে 7 দিনই অফিসে যাবেন না? না, যাব না। আমার বউয়ের অসুস্থতা আমার কাছে আগে। জাহারা কিছু না বলে চুপচাপ বসে থাকে। কি বা বলবে এই পাগল উন্মাদ ছেলেকে। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রোদ পড়েছে, সোনালি আলোতে ঝলমলে হয়ে উঠেছে চারদিক। বেলা তখন 3টে বাজে। তীব্র রোদের ছাপে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগে আকাশের আভাস দিচ্ছিল এক নতুন ঝড়ের। রুদ্রন্ত্র দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে আছে আজান ও জাহারা। খাটের উপরে বসে জাহারা গল্পের বই পড়ছে, আর আজান টেবিলে বসে ল্যাপটপের ক্লায়েন্টদের সাথে মিটিং করছে। মিটিং শেষে আজান এসে বিছানায় বসে, জাহারার হাত থেকে গল্পের বইটা নিয়ে নেয়। গল্পের বইটা নিয়ে নিলেন কেন? দিন না। এসব ফাউল জিনিস পড়ার দরকার নেই। ইউ ফোকাস অনলি মি। আপনি ফাউল। দিন আমার বই, আমায় দিন। আপনি আপনি এতক্ষণ আপনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন না? এখনো যান, আপনার কাজেই ব্যস্ত থাকুন। আমার কাছে আসতে কে বলেছে আপনাকে? দিন বই দিন, আমি আমার বই নিয়ে ব্যস্ত থাকতে চাই।
আজান বুঝতে পারে জাহারা ওর সাথে রাগ করেছে, তাই জাহারার রাগ ভাঙানোর জন্য আলতোভাবে জাহারাকে জড়িয়ে ধরে। জাহারা আজানকে সরিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। আজান জাহারার সামনে গিয়ে নিজের কান ধরে নিম্ন স্বরে বলে, সরি ব্লাড রোজ। জাহারা কিছু বলে না। আজান এবার জাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বললাম তো সরি, আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ আমার সাথে কথা না বলে এইভাবে রাগ করে বসে থেকো না। তুমি যদি চাও তাহলে আমি আগামী 1 সপ্তাহ কোনো প্রকার কাজ করব না, শুধু তোমাকে টাইম দেব, কিন্তু প্লিজ তুমি আমার সাথে কথা না বলে এরকমভাবে বসে থেকো না। আমি যা বলবো তাই করবেন তো সত্যি? সত্যি, তুমি যা বলবে তাই করব। ঠিক আছে, এবার 10 বার কান ধরে উঠবোস করুন, তাহলে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলবো। আর না হয় নয়। জীবনে কত মানুষকে কান ধরে উঠবাস করিয়েছে, আর হায় রে হাসান আহান মির্জা, এখন নাকি তোর এত দুঃসময় এসছে যে তোর নিজের কান ধরে উঠবাস করতে হচ্ছে। আজান উঠে দাঁড়ায়, তারপর জাহারার কথা মতো 10 বার কান ধরে উঠবোস করে। ম্যাম, হয়েছে এবার আপনার শান্তি? না, আরো 10 বার উঠবোস করুন। আমার আপনাকে এরকম দেখতে ভালোই লাগছে। আজান আহান মির্জা, যে কিনা একটু আগে ফোনে এত রুডলি বিহেভ করলো, সে কিনা বউয়ের সামনে কান ধরে উঠবোস করছে। ব্যাপারটা দেখতে ভালোই, তাই না বলুন? ও, আমাকে শাস্তি দিয়ে তুমি মজা পাচ্ছ? দাঁড়াও, তোমার মজা করা ছুটাচ্ছি। কথাটা বলে আজান জাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে। এবার আপনার সাথে কি করা যায় আমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য? আপনি নিজে লিমিটে থাকুন, লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রসের তো তুমি কিছুই দেখো না এখনো। ছাড়ুন প্লিজ। ধরেছে ছাড়ার জন্য নয়। বিকেল 5টা। RS ভিলার সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, অজানা মুখ, যার হাতে সুটকেস, পরনে বিদেশি ছোট ছোট কাপড় যা দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকেনি, মাথার চুল ছোট করে কাটা ঘাড় পর্যন্ত, চোখে সানগ্লাস, হাতে ফোন। গেটের সামনে এসে দাঁড়াতেই একজন দরজা খুলে দিয়ে মেয়েটিকে সালাম দিয়ে বলে, লিসা ম্যাম, আপনি এতদিন পর আপনি কোথা থেকে এসেছেন? লন্ডন থেকে। কথাটা বলে লিসা ভেতরে ঢুকে যায়। গার্ডদের মধ্যে থাকা একজন নতুন গার্ড, যে লিসাকে চিনত না, সে তার পাশের গার্ডদের জিজ্ঞেস করে, কে উনি? আপনারা ওনাকে ম্যাম বললেন কেন? তখন গার্ডদের মধ্যে থাকা একজন বয়স্ক লোক উত্তর দিল, উনি আজান স্যারের কাজিন হয়। লিভিং এরিয়ায় দাঁড়িয়ে আজান ফোনে কথা বলছে। লিসা ভেতরে ঢুকে আজানকে দেখতে পেয়ে কিছু না বলে সোজা যে জড়িয়ে ধরে আজানকে। আজান বুঝতে পারে না কে ওকে জড়িয়ে ধরেছে, কিন্তু বুঝতেছে এটা জাহারা নয়। আর উপর থেকে জাহারা দেখছিল এর দৃশ্য। আজানকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরেছে। এটা দেখতে পেয়ে জাহারার মনের ভেতরে কোথাও যেন চিনচিন ব্যথা অনুভব করতে পারে। নিজের অজান্তেই চোখের কোণে চলে আসে জল। জাহারা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। কল কেটে আজান সাথে সাথে পেছনে ঘুরে দেখতে পায় লিসা ওকে জড়িয়ে ধরেছে। আজান সাথে সাথে লিসাকে ঠেলে সরিয়ে দেয়। ও রাগী সুরে বলে, তুই জানিস আমার চিপকানো স্বভাব পছন্দ নয়। আর হ্যাঁ, কখনো আমাকে এরকমভাবে ধরবি না। আমার বউ আছে, দেখলে খারাপ ভাববে। আর আমি চাই না আমার শরীরে আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ের স্পর্শটাও যেন না লাগে। হোয়াট ব্রো, ইউ আর ম্যারেড? ইয়েস, আই এম ম্যারিড। কিন্তু তুমি বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না। একটা মানুষ কখনোই তার হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারে না। আর আমার মধ্যে হৃৎপিণ্ড আমার স্ত্রী জাহারা। আমি বলেছিলাম আমি কখনো বিয়ে করব না, কিন্তু আমি বলে নিয়েছি আমি কাউকে ভালোবাসবো না। আচ্ছা ব্রো, আমি এতদিন পর বিদেশ থেকে আসলাম, আর তুই আমাকে থেকে খুশি হসনি? খুশি হবে না কেন? হয়েছে তো খুশি। আচ্ছা চল, তোকে আমার বউর সাথে মিট করিয়ে দিই। এখন না, এখন আমি অনেক টায়ার্ড। আগে রুমে যে রেস্ট নিয়ে নিই, তারপর দেখা করবো। ওকে, তোর ইচ্ছা, যা গেস্ট রুমে যেয়ে রেস্ট নে। আজান নিজের রুমে চলে আসে। জাহারা বসা গম্ভীর হয়ে। আজান এসে পাশে বসে। জাহারার হাত ধরতেই জাহারা হাত সরিয়ে নেয়। আজান বুঝতে পারে জাহারা কিছু হয়েছে। কি করে কি নিয়ে রাগ করেছে সেটা বুঝতে পারে না। আজান আবার জাহারার হাত ধরে। জাহারা রাগে কিছুটা চেঁচিয়ে ওঠে, ছাড়ুন আমায়। জান, এতক্ষণ যে মেয়ের সাথে চিপকে ছিলেন তার কাছেই যান না। আজান বুঝতে পারে কাম সারছে। জাহারা সবটা দেখে ফেলেছে। এখন ও জাহারাকে কিভাবে বুঝাবে, কিভাবে বা ওর রাগ ভাঙাবে। আজান জাহারাকে আলতোভাবে জড়িয়ে ধরে, তারপর নিম্ন স্বরে বলে, ব্লাড রোজ, তুমি ভুল বুঝছ।
মেয়েটাকে জড়িয়ে ধরে নি, মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে। একই তো হলো, দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন। এখন তো আমি আপনার কাছে পুরনো হয়ে গেছি, তাই না? নতুন এসেছে সে, আমার থেকে দেখতে সুন্দর, স্টাইলিশ, মডার্ন। এখন তো ওকেই ভালো লাগবে আপনার, তাই না? যান যান, ওর কাছে যান। আরে ও বাবা, আমার কাজিন হয়, আমার ওকে একদম পছন্দ না। মেয়েটার গায়ে পড়া স্বভাব। আর আমি যদি ওকে পছন্দ করতাম তাহলে তোমাকে আর বিয়ে করতাম না। আর হ্যাঁ, তোমাকে না বলেছি অন্য কারোর সাথে নিজের তুলনা করবে না। তুমি পুরো পৃথিবীর থেকে আলাদা, আর তাই তুমি আমার বউ। যাহারা কিছু বলে না, চুপ হয়ে যায়। ওর মনের মধ্যে থাকা এতক্ষণের প্রশ্নের উত্তর ও পেয়ে গিয়েছে। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমার পাশে অন্য কাউকে দেখে তোমার জেলাস ফিল হচ্ছিল কেন? তাহলে আমি কি ভেবে নেব মিসেস জাহারা মির্জা আজান আহান মির্জার প্রেমের ফাঁদে পা ফেলেছে? মোটেও না। মিসেস জাহরা মির্জা শুধু প্রেমে ফেলতে জানে, নিজে পড়তে জানে না। আজান কিছু বলে না, শুধু জাহারাকে জড়িয়ে ধরে বসে থাকে। আমার আপনার সাথে একটা বিষয়ে কথা বলার আছে। বলো। অনেকদিন হলো ভার্সিটিতে যাই না। আমি কাল থেকে আবার ভার্সিটিতে জয়েন করতে চাই। 5,000 কোটি টাকার মালিক তুমি, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। এখন তো তোমার লাইফ এমনিতেই সেটল, তোমার আর এখন পড়ালেখা করার কোনো দরকার নেই। কিন্তু আমার দরকার আছে লেখাপড়া করার, আমি পড়াশোনা করতে চাই। ও ব্লাড রোজ, আমি যা বলেছি তাই হবে, ফালতু আমাকে ডিস্টার্ব করো না তো। কথাটা বলে আজান উঠে বাইরে চলে যায়। জাহারার মন খারাপ করে বসে থাকে। তখন ওর ফোনটা বেজে ওঠে। জাহারা দেখতে পায় আম্মি কল করেছে। জাহারা ধরে কানে দিয়ে মনমরা হয়ে বলে, হ্যালো। আম্মি জাহারার কণ্ঠ শুনে বুঝে যায় যে জাহারার কিছু হয়েছে। কি হয়েছে মা? তোর মন ভালো নেই? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কিছু না, বলো। তাহলে কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? বললাম তো এমনি। তুমি বলো না, তুমি ভালো আছো? আমাকে ছাড়া কেমন কাটছে তোমার দিন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? মন দিয়ে সংসার করছিস তো? আলহামদুলিল্লাহ ভালো। মন দিয়ে সংসার করছি। তখন জাহারার রুমের গেট নক করে লিসা। জাহারা আম্মিকে বলে, আচ্ছা, আম্মি কে যেন এসেছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, কল কেটে দেয়। হঠাৎ বাহির থেকে লিসা জিজ্ঞেস করে, মিয়াই কামিং? আসো। লিসা ভেতরে আসে, সোজা খাটে বসে। I thought my brother married some beautiful woman. But I know. I see she is less beautiful than me. I know I'm not beautiful, but I'm still your brother's favorite. লিসা ভেবেছিল জাহারা ইংরেজি বুঝবে না। Please don't mind. I was just fun. It's okay. আমিও মজাই করেছি। বলো, আবার এই রাগী গভীর ভাই তোমাকে কেমন রেখেছে? না জান, গভীর হলেও ওর সাথে আমি খুব ভালো আছি। আজান আহান মির্জা, যার পেছনে সব মেয়েরাই পাগল হয়ে থাকে, তাকে তুমি এত সহজে পেয়ে গিয়েছ। ভালো তো থাকবেই, এটা জানা কথা। কিন্তু এবার তুমি বলো, তুমি আমার ভাইকে কেমন রেখেছ? তা তোমার ভাইকে জিজ্ঞেস করবে, সেই বলতে পারবে ভালো, যে সে আমার সাথে কেমন আছে। নিশ্চয়ই ভালো আছে বোধ হয়, নয়তো আর আমাকে জোর করে বিয়ে করতো না, তাই না? ওহ জো, তোমাকে জোর করে বিয়ে করেছে? আমি শুনতে চাই তোমাদের বিয়ের কাহিনী। জাহারা আর লিসা অনেকক্ষণ বসে একসাথে গল্প করে, কিন্তু ওদের মধ্যে এখনো অত ভালো একটা বন্ডিং তৈরি হয়নি। কি করে বা প্রথমেই তো নিজের সাথে ওরকম অবস্থায় ওকে দেখেছে। এখন যতই হোক এত সহজে তো আর ওই মেয়েটাকে মেনে নিতে পারে না। যতই উপর থেকে ভালো ব্যবহার করুক না কেন, ভেতরে ভেতরে ওর জন্য কিছুটা ঘৃণা তো আছে। রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে জাহারা। হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরে আজান। জাহারা আজানের থেকে কিছুটা দূরে সরে যায়, তারপর নিম্ন স্বরে বলে, এখন কেন এসেছেন আমার কাছে? যান না, সারাদিন যেখানে ছিলেন সেখানেই যান। রাত হলে কি শুধু বউয়ের কথা মনে পড়ে আপনার? হ্যাঁ ব্লাড রোজ, সারাদিন তোমার অনেক রাগ ভাঙিয়েছে, প্লিজ নতুন করে এখন আবার রাগ করো না। আপনাকে কে বলেছে আমার রাগ ভাঙাতে? যান, আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার মতো থাকতে দিন। আজান আবার জাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে ও জাহারার ঘাড়ে থুতনি রেখে বলে, বুঝেছি, তোমার কথা না মানা পর্যন্ত তোমার রাগ কমবে না। পড়াশোনা করতে চাও তো তুমি, তাই না? ঠিক আছে, করবো তোমাকে পড়াশোনা, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি সেগুলো মেনে চলতে পারো তাহলে আমি তোমাকে পড়াশোনা করতে দিতে পারি। কি শর্ত? প্রথম শর্ত, তোমাকে সবসময় আমার কথা মতো চলতে হবে। দ্বিতীয় শর্ত,
রোহান আর নাইলার সাথে কোনো প্রকার কথা বলতে পারবে না। তৃতীয় শর্ত, আমার অনুমতি ছাড়া ভার্সিটি কোনো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারবে না। আর শেষ শর্ত, তুমি বাসায় থেকেই পড়াশোনা করবে। আমি তোমার জন্য ভালো ম্যাম বাসায় রেখে দেব। শুধু পরীক্ষার সময় অথবা ইম্পর্ট্যান্ট ক্লাসে ভার্সিটি যেতে পারবে, তাছাড়া নয়। যদি রাজি থাকো তাহলে কাল থেকে তুমি পড়াশোনা শুরু করবে। জাহারা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছুক্ষণ ভেবে বলে, রাজি। আজান সাথে সাথে আদিবকে কল করে বলে, জাহরার জন্য দেশের বেস্ট কিছু টিচার রাখতে, দরকার পড়লে দেশের বাহির থেকে নিয়ে আয়, কিন্তু কালকের মধ্যে ভালো টিচার লাগবে। কথাটা বলে আজান ফোন কেটে দেয়। জাহারা আর আজান দুজন কিছুক্ষণ ভালো মুহূর্ত কাটায়, তারপর ঘুমিয়ে পড়ে। সেই বেসমেন্ট আগে জায়গায় ঠিক একইভাবে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে সেই রহস্যময় মানব, মুখে অদ্ভুত হাসির রেখা। সামনের চেয়ারে বাঁধা একটা মেয়ে, মেয়েটার কাছে কাকুতি মিনতি করছে মেয়েটার সামনে। আর সেই কান্নার আওয়াজ শুনে মানবটি হাসির মাত্রা বেড়ে যায়। একটা পর্যায়ে যেয়ে মানবটি হাসি থামিয়ে যায়, উঠে মেয়েটার সামনে যায়। প্রথমে মেয়েটার জীবন্ত অবস্থায় তার হাত কুচি কুচি করে কাটে। মেয়েটা চিৎকার করতে চাইছে, কিন্তু মুখে কাপড় বাঁধা, তাই তার গঙ্গানির শব্দ ভেসে বেড়াচ্ছে ঘরময়। তারপর মেয়েটার অন্য হাতে বন্দুক দিয়ে বলে, যেমনই নিজের হাতে একজন মানুষের জীবন শেষ করেছিস, তেমনই আবার নিজের হাতে নিজের জীবন শেষ কর। মেয়ে হাত কাটার যন্ত্রণায় এমনিতেই আধমরা হয়ে গেছে। মেয়েটা বুঝতে পারে এখন ও এমনিতেও বাঁচতে পারবে না, মানবটি ওকে বাঁচতে দেবে না, তাই নিজের হাতে নিজেকে গুলি করে মারা যায়। রোদতন্ত্র সকাল, অফুরন্ত এক বাতাস ভেসে আসছে জানালা দিয়ে। বিছানায় শুয়ে আছে জাহারাকে জাপটে ধরে আজান। রোদের স্নান আলো চোখে এসে পড়তেই ঘুম ভাঙে জাহারার। ঘুম ভাঙতেই নিজেকে দেখতে পায় আজানের বাহুতে জাপটে থাকা অবস্থায়। জাহারা অবাক হয়ে কিছুক্ষণ আজানের দিকে চেয়ে থাকে। ঘুমন্ত এক শান্ত চেহারা, বাতাসে দুলছে সিল্কি চুলগুলো। বারবার চোখের সামনে আসছে এক স্থির মায়াময় চেহারা, যেটা ওকে এক অজানা মায়ায় টানছে। জাহারা আলতো হাতে আজানের চোখের সামনে আসা চুলগুলো সরিয়ে দেয়, তারপর আলতো করে আজানের গালে একটা চুমু খায়। লুকিয়ে লুকিয়ে আদর করার কি আছে? যখন আমি আদর চাই তখন তো আর দাও না। এখন আমাকে ঘুমন্ত অবস্থা দেখে ভালোবাসা একেবারে উতলে পড়েছে নাকি? আজান চোখ খুলে জাহারার দিকে তাকায়। জাহারা লজ্জায় ওই দিকে ঘুরে যায়। আজান জাহারার বাহু জাপটে ধরে বলে, কি হলো জান? আমার মুড চেঞ্জ করে এখন তুমি দূরে সরে গেলে কেন? দাও আমায় আদর, আমি নিতে চাই। সরুন সরুন, দূরে সরুন। লজ্জা নেই, সুযোগ পেলেই আসে এসব আলতু ফালতু কথা বলতে শুরু করে দেন আপনি। অসভ্য লোক। কেন দূরে সরবো? সরবো না দূরে। আর আমি অসভ্য, নির্লজ্জ, বেহায়া সবকিছু। তো তুমি নির্লজ্জ মানুষটাকে সব আলতু ফালতু কথা বলে সুযোগ দাও কেন? জাহারা উঠে বসে পড়ে, কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলে, আপনি আজও কি অফিসে যাবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু তুমি ইচ্ছেটা কি বদলে দিলে, তাই আর যাবো না। একটা কাজ করুন না, অফিসে আপনার যাওয়ারই বা কি দরকার? একেবারে কাজ টাজ সব বাদ দিয়ে বাসায় বসে থাকুন। কথাটা বলে জাহারা উঠে ওয়াশরুমে চলে যায়। ও বাবা, এখন ওনার নতুন কি ঢং হয়েছে জানি না। এখন আবার কোন রাগ ভাঙাতে হবে। লিভিং এরিয়ায় বসে আছে কিছু মেয়ে। এই শহরের বেস্ট কিছু ভার্সিটির বেস্ট প্রফেসর বসে অপেক্ষা করছে আজানের। কিছুক্ষণ পর নিচে আসে আজান। হোয়াইট শার্ট পরনে, তার চুলগুলো ভেজা এলোমেলো। যে কোনো মেয়ে একবার দেখলে ক্রাশ খাবে। আজান নিচে নেমে আসে, ম্যামদেরকে নিজের সাথে করে নিয়ে নিজের লাইব্রেরিতে যায়। আজান ম্যামদের বসার জন্য বলে, নিজের চেয়ারে বসে। যে আপনাদের এখানে পাঠিয়েছে সে নিশ্চয়ই আপনাদের সবচেয়ে বলে দিয়েছে। তো এবার আপনাদের সম্পর্কে কিছু বলেন। আজান এক এক করে সবার ইন্টারভিউ নেয়, তারপর ওনাদের মধ্যে থেকে 3 জন প্রফেসরকে জাহারার প্রাইভেটের দায়িত্ব দেয়। ও বলে কাল থেকে যেন জাহারাকে পড়ানো শুরু করে। ম্যামরা সবাই চলে যায়। আজানের কাছে কল আসে আদিবের। আজান কলে কথা বলতে বলতে নিচে চলে আসে। জাহারা তখন লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ লাইব্রেরির গেট খোলা দেখে জাহারা ভেতরে যায়। আজ এই প্রথম জাহারা লাইব্রেরিতে এসেছে। এমনিতে আজান বাসায় থাকলে সম্ভবত বেশি একটা লাইব্রেরির দিকটাতে যেতে দেয় না। আর আজান বাইরে থাকলে লাইব্রেরির সব সময় তালাই থাকে। জাহারা লাইব্রেরিতে ঢুকে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। লাইব্রেরিতে যে সকল বই পুস্তক করা ছিল তাদের মধ্যে বেশিরভাগ বই ডার্ক রোমান্টিক টাইপ ছিল। এর মধ্যে একটি বই জাহারার চোখ
আকর্ষণ করে। জাহারা বইটিকে নিজের হাতে তুলে নেয়, তারপর নিম্ন সুরে মিনমিনিয়ে বইটির নাম উচ্চারণ করে, লিটল স্ট্রেঞ্জার। জাহারা বই নাম উচ্চারণ করার সাথে সাথেই আবার বলে ওঠে, এই ব্যাটার কি এসব জিনিস পড়া ছাড়া আর কোনো কাজ নেই? নিজে পড়ে তো পড়ে, আবার এসব কিছু লাইব্রেরিতেও সাজিয়ে রেখে দিয়েছে। তখন আজান পেছন থেকে এসে জাহারার হাত থেকে বইটা নিয়ে নেয় আর বলে, তোমাকে না বলেছে এখানে আসতে না? বুঝেছি আমাকে কেন এইখানে আসতে না করেছেন। আপনার এই কর্মকাণ্ড দেখে ফেলবো বলে। আমার কি কর্মকাণ্ড দেখেছো তুমি? এই যে এসব পড়েন, এরপর আবার আমার উপর এসব কিছু এক্সপেরিমেন্ট করেন। হোয়াট সুইটহার্ট, আমার কে নিয়ে এত বড় মিথ্যে তুমি বলতে পারলে? মিথ্যে কোথায় বলেছি? এখনো করেননি, কিন্তু কিছুদিন পর তো ঠিকই অ্যাপ্লাই করবেন, তো ওই একই হলো না? কিছুদিন পরে করা যা ব্যাপার, এখন করো তো সে একই হলো, তাই না? তাহলে চলো এখন অ্যাপ্লাই করা যাক। আজান শক্তভাবে জাহারার বাহু জাপটে ধরে জাহারাকে নিজের কাছে টেনে নেয়। ছাড়ুন আমায়। ও মাই হার্ট, এখন তো আসতে মিনমিনাচ্ছ কেন? আমার হার্ট টাচ করলে না তো? এমন কিছু বলে যাতে আমার হার্ট টাচ করবে, তাহলে তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে, না হলে নয়। জাহারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, প্লিজ ছাড়ুন আমায়। আজান কিছু বলতে যাবে, তার ফোনটা বেজে ওঠে। আজান কল ধরার জন্য হাতটা আলগা হতেই জাহারা দৌড়ে পালায়। আজান কল ধরে। আদিপ বল। আর কি বলবো স্যার, একটু আগে তো বললামই, এখন আপনি আসছেন না কেন? আসছে, রাখ। আদিপ কল কেটে দেয়। আজান নিজের রুমে আসে। জাহারা বসে ফোন চালাচ্ছে। আজান এসে জাহারার সামনে দাঁড়ায়, তারপর জাহারা বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই কিছু সময়ের জন্য অফিসে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কথাগুলো বলে আজান জাহারার মাথায় আলতো করে একটা চুমু খায়, তারপর অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। রুমে বসে একা একা বই পড়ছে জাহারা। তখন হঠাৎ রুমে আসে লিসা। কি করছো ভাবস? কিছু না, এমনি বই পড়ছি। চলো আজ তোমাকে আমার আর প্রিয় স্কুল সম্পর্কে গল্প শোনাই। এসে যখন পড়েছো তখন শুনিয়ে ফেলো। আমি আর প্রিয় এক স্কুলেই পড়তাম। একদিন টিফিন পিরিয়ডে আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলা করছিলাম। খেলতে খেলতে এক সময় আমি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। তখন ব্রো এসে শুধু শুধু আমার ফ্রেন্ড বকেছিল আমি ব্যথা পেয়েছিলাম কেন তাই, আর আমাকে কোলে তুলে সাথে সাথে বাড়ি নিয়ে আসে। তারপর আমার পা ব্যান্ডেজ করে দেয়। আর জানো, ব্রো যখন আমাকে কোলে তুলেছিল তখন তো কোইন্সিডেন্টলি আমার চট ব্রোর গালে স্পর্শ হয়ে যায়। আর তখন ব্রো শুধু মুচকি হেসেছিল। বিশ্বাস করো ভাবস, আমি ওই প্রথম ব্রোকে কোনো মেয়ের জন্য এত বেশি পাগল হতে দেখেছিলাম। কি কিউট বিষয়টা। আচ্ছা চলো তোমাকে ঘটনা শোনাই। এখন না, পরে শুনবো, এখন কাজ আছে আমার একটু। আচ্ছা তাহলে আমি আসি। আর এইসব কিছু আর ভাইয়াকে জিজ্ঞেস করো না, সে বউয়ের সামনে বলতে লজ্জা পাবে। লিসা চলে যেতেই জাহারার মন খারাপ করে বসে থাকে। তার চোখের কোণে জল, তার হৃদয়ের এক অদ্ভুত ঝড় চলছে। কিন্তু কেন এই ঝড়? সে তো আজানকে ভালোবাসেনি, শুধু মায়ের কথায় স্বামী হিসেবে মেনে নিয়েছে। তাহলে কেন এমন হচ্ছে? নাকি সে ভালোবাসে আজানকে, তাই তার এত কষ্ট হচ্ছে? এক অদ্ভুত টানা পোড়েনে চলছে জাহারার মনে। রাত বাজে 2টা। RS ভিলার ভেতরে ঢুকে আজান এর গাড়ি। আজ তার ফিরতে অনেক দেরি হয়ে গেল। সে বলেছিল জাহারাকে জলদি ফিরবে, কিন্তু অফিসের ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই লেট হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে যায় আজান। রুমে ঢুকতে পা থমকে যায় তার। বিছানার উপর ঘুমিয়ে আছে এক অজানা নিস্তেজ পরী, যেটা নিজের নামে সে অনেক আগেই করে ফেলেছে। একান্তই আজানের, যার সর্বাঙ্গ সর্বত্রই শুধু তার। আজান একটু হেসে জাহারার দিকে এগিয়ে যায়। বিছানার পাশে বসে জাহারার কপালে ঠোঁট ছোঁয়ায়। কপালে ঠান্ডা অনুভূতি হতেই চোখ খুলে জাহারা। সে ঘুমিয়েছিল না, শুধু চোখ বন্ধ করেছিল। কপালে কিছু স্পর্শ হওয়ায় চোখ খুলে আজানকে দেখতে পায় নিজের কাছে। সে কিছু বলতে যাবে, তখনই মনে পড়ে যায় দুপুরের বলা লিসার কথা। তাই দ্রুত উঠে আজানের থেকে দূরে সরে বসে। কি হয়েছে? তুমি এভাবে সরে গেলে কেন? আসো, কাছে আসো। অনেকক্ষণ হয়েছে তোমায় দেখি না, কাছে আসো, জড়িয়ে ধরবো, আসো কাছে।
যাহারা কিছু বলে না, কাছেও আসে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বিছানা থেকে নেমে যায় বারান্দার দিকে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার আর হয়ে ওঠে না। তার আগে আজান জাহারার হাত টান দিয়ে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। জাহারার মাথা আজানের বুকে চেপে তার চুলের ভাঁজে হাত গুলিয়ে দিয়ে চুলের ঘ্রাণ নিতে থাকে, এমনভাবে জাহারাকে জড়িয়ে আছে যেন কত বছর পর জাহারাকে দেখছে। কিছুক্ষণ নীরবতা। কি হয়েছে? তোরা আমাকে এভাবে ইগনোর করছিস কেন? তুই জানিস না তোরা আমার থেকে দূরে যাও আমি মেনে নিতে পারি না? আজানের চোখ রক্তিম লাল, হাতের রগগুলো স্পষ্ট ভেসে ওঠে। জাহারা তার থেকে এভাবে দূরে সরে যাওয়া সে মেনে নিতে পারছে না। জাহারা আজানের কণ্ঠ শুনে বুঝতে পারে আজান রেগে গেছে, তাই সে আর নিজেকে সারানোর চেষ্টা না করে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। আজান জাহারার থেকে কোনো উত্তর না পেয়ে আস্তে আস্তে ওর মাথা উপরের দিক তুলে মুখটা দেখে নেয়। জাহারা এখনও নিচের দিকে তাকানো। জাহারার মুখ দেখে তার সব রাগ উড়ে যায়। কি হচ্ছে বেবি, এমন করছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? জাহারা আজানের এমন নরম কণ্ঠে নিজেকে আর ধরে রাখতে পারল না, তার চোখ থেকে গড়িয়ে পড়ল জল। আজান জাহারার চোখের জল দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কে কি বলেছে? জাস্ট একবার শুধু আমায় বলো, কে আমার ব্লাড রোজকে কাঁদিয়েছে? আজ তার জীবনের শেষ দিন, বলো শুধু আমায়। একবার তার নাম বলো, আমি তাকে একেবারেই শেষ করে দেব। আজান আহান মির্জা। কি? এরপর জাহারা দুপুরের পুরো ঘটনা খুলে বলে আজানকে। সবটা শুনে আজান হঠাৎ হেসে উঠে শব্দ করে। জাহারা কিছুক্ষণ অবাক হয় আর মনে মনে ভাবে তার কষ্ট হচ্ছে আর এই লোকটা হাসছে। আজান এবার নিজের থেকে জাহারাকে ছাড়িয়ে নেয়, নিজেও কিছুটা দূরে সরে দাঁড়ায়। তারপর গম্ভীর মুখ করে বলে, ও যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু আমি বলছি না যে এটাতে তোমার এত রিয়্যাক্ট করার কি আছে। তুমি তো আমাকে নাকি ভালোই বাসো না, তাহলে লিসার কথা শুনে তো রিয়্যাক্টিভ কেন করছো? জাহারা এবার শব্দ করে কেঁদে ওঠে আর নাক টানতে টানতে বলে, তাহলে কি আপনি ওকে ভালোবাসেন? এখন কি আমায় ছেড়ে ওকে বিয়ে করবেন? এখন আর আমার ভালো লাগে না, তাই না? আজান জাহারার কথা শুনে উল্টো ঘুরে দাঁড়ায়। ও জাহারার আড়ালে মুস্কি হাসে আর মনে মনে ভাবে আমার বউ কতটা অবুঝ, আর মুখে বলে, বিয়ে করলেও করতেও পারি। তুমি তো আর আমায় ভালোবাসো না, তো তুমি কেন কাঁদছো? জাহারা কথাটা শোনা মাত্রই পেছন থেকে আজানকে জড়িয়ে ধরে। তার হাত দিয়ে আজান এর বুকের কাছে শার্ট খামচে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, না, আপনি এমন করবেন না। আজান নিজের বুকের কাছে থাকা জাহারার হাতের উপর নিজের হাত রেখে বলে, কেন করবো না? কেউ তো আমাকে ভালোই বাসে না। বাসি তো। কি বাসো? আমি আপনাকে ভালোবাসি আজান আহান মির্জা। কথাটা শুনে আজান নিস্তেজ হয়ে যায়, আর কিছু বলতে পারে না। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে তার ব্লাড রোজ তাকে ভালোবাসি বলছে। আজান পেছনে জাহারাকে টেনে সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর বলে, আরে বোকা, তুমি ভাবলেও কিভাবে যে আমি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করব? যে আমি তোমাকে ছাড়া অন্য কারো সম্পর্কে ভাবতেও পারি না। যার নিঃশ্বাস তুমি, যে তোমাকে ছাড়া বাঁচতে সেখানে, সে কি করে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিতে পারবে? জাহারা আজানের বুকে ঘুষি মেরে বলে, ও তাহলে এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন? আমাকে কাঁদাতে আপনার ভালোই লাগছিল, তাই না? তোমাকে কাঁদতে দেখলে আমার পুরো দুনিয়া উল্টে যায়, ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে দেয়। কিন্তু সেই কান্না যখন আমার ভালোবাসা পাগলামোর জন্য হয়, তখন আমি সেটা মেনে নিতে পারি। অনেক হয়েছে, চলুন এবার খেতে চলুন। জাহারা আজানকে নিচের ডাইনিং টেবিলে নিয়ে আসে। তারপর আজান জাহারাকে নিজের কোলে বসিয়ে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আর খাওয়া দাওয়া শেষ করে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। সকালের শুরুটা হয় চেঁচামেচির শব্দে। রুমে ঘুমাচ্ছে জাহারা। হঠাৎ এ চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় জাহারার। ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হয়ে আসে জাহারা। দেখতে পায় চেঁচামেচির আওয়াজটা লিসার ঘর থেকে আসছে। জাহারা লিসার ঘরের সামনে আসতেই দেখতে পায় আজান কালকের বিষয় নিয়ে লিসাকে বকাবকি করছে। তোর সাহস হয় কি করে আমার নামে মিথ্যে বলার? তুই কি ভেবেছিস আমি বলছি না? তুই এমনটা কেন করিস? তুই কি ভেবেছিস এরকমটা করতে যারা কি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে? তো তুই একটা কথা কান খুলে শোনে না, পৃথিবীর যে কোনো শক্তি আমার কাছ থেকে আমাকে, আমার ব্লাড রোজকে কখনোই আলাদা করতে পারবে না। আর তুই কোন চ্যাটের বালছে তুই আমার কাছ থেকে আমার ব্লাড রোজকে দূরে সরিয়ে রাখবি? ভুলে আমার ব্লাড রোজের চোখে আর কোনোদিন তোর কারণে যেন পানি না আসে, তাহলে তোর এই চোখ দুটোই থাকবে না আমার ব্লাড রোজের সৌন্দর্যতা দেখে হিংসে করার জন্য। আর হ্যাঁ, আমার অতীত নিয়ে তোর ভাবা লাগবে না,
তুই শুধু নিজের অতীতটা ভুলে না গেলেই চলবে। লিসা আজানের কথায় ভয় পেয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ফুঁসছে জাহারা আজানকে সবটা বলে দিয়েছে ওর বারণ করা সত্ত্বেও। এটা ভেবে জাহারার প্রতি লিসার রাগটা আরো বেশি বেড়ে যায়। জাহারার ভালোভাবে ঘুম ভাঙেনি। ঘুমের ঘোরেই রুমের দরজার সামনে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। আজানের বলা কথাগুলো শুধু ওর কানের সামনে শব্দ দূষণের মতো। হঠাৎ লিসার চোখ পড়ে জাহারার উপরে। লিসা কিছু না বলে রাগের বেগে জাহারার দিকে এগিয়ে আসে। আজান তখন খেয়াল করেনি যে জাহারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিসা কিছু না বলেই হুট করে এসে জাহারাকে ধাক্কা দেয়। মেঝেতে পড়ে যায় জাহারা। ঘুমের ঘোরে ছিল বলে নিজেকে সামলাতে পারেনি জাহারা। পড়ে গিয়ে হাতে সামান্য কেটে যায় জাহারার। এরকম অপ্রস্তুত ধাক্কা খাওয়ায় মুখ থেকে কিছুটা চিৎকার বেরিয়ে আসে জাহারার। সেই আওয়াজ আজানের বুকে ছুঁয়ে যায়। আজান পেছনে ঘুরে দেখতে পায় তার ব্লাড রোজ মেঝেতে পড়া। আজান দৌড়ে গিয়ে জাহারাকে মেঝে থেকে তুলে পাগলের মতো জাহারার শরীর চেক করতে করতে জিজ্ঞাসা করে, কথায় ব্যথা পেয়েছো জান? হঠাৎ তার চোখ যায় জাহারার হাতের দিকে, যেখান থেকে সামান্য রক্ত বের হচ্ছিল। এটা দেখা মাত্রই আজানের মাথা গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, রাগে ঘাড়ের রগ ভেসে ওঠে। আজান হঠাৎ হুট করে পেছনে ঘুরে লিসার গালে চড় বসিয়ে দেয়। রাগে গজগজ করতে করতে সোজা লিসার গলা চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে বলো আমার ব্লাড রোজকে স্পর্শ করার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে লিসার গলা চেপে ধরা হাতটা আরো একটু জোর প্রয়োগ করে। লিসা শ্বাস নেওয়ার কষ্ট হয়ে পড়ে। শুধু বাঁচার জন্য ছটফট করতে থাকে লিসা। জাহারা আজানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আজান ছাড়তে চায় না। প্লিজ আল্লাহ দোহাই লাগে, ছাড়ো না, ওকে মরে যাবে তো। ও মরারই দরকার। ওর সাহস কত বড়, ও আমার ব্লাড রোজকে আঘাত পৌঁছায়। ওকে তো আজ আমি এখানে মেরে ফেলবো। জাহারা বুঝে যায় আজানকে শান্ত করা যাবে না, তাই সে আজানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আজান, ওকে ছেড়ে দিন। আজান, দয়া করুন, প্লিজ ছেড়ে দিন। বলেই ভয়ে কেঁদে ওঠে জাহারা। আজান ওর এই রূপকে জাহারা অনেক ভয় পায়। যদিও আজান এই রূপ শুধু বাইরের মানুষের জন্য, জাহারার প্রতি সে সব সময় শান্ত আর নরম থাকে, কিন্তু জাহারা যতবার আজানের এই ভয়ঙ্কর রূপ দেখেছে ততবারই সে ভয়ে কেঁপে ওঠে। জাহারা নরম সুরে বলা কথা আর কাদার কারণে ছেড়ে দেয় লিসাকে। লিসা ছাড়া পেয়ে মাটিতে পড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আজান লিসার দিকে ফিরেও তাকায় না। সে আলতো করে জাহারার কেটে যাওয়া হাতটা ধরে জাহারার দিকে ঘুরে অন্য হাত দিয়ে জাহারার চোখের পানি মুছে দিতে দিতে উত্তেজিত কণ্ঠে বলে, কি হচ্ছে জান তোমার? কাঁদছো কেন? ব্যথা করছে অনেক? কাঁদে না পাখি, চলো আমি তুমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। বলে আজানকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর লিসা সেখানে বসে থাকে। আজান তার দিকে ফিরেও তাকায় না। লিসা ভাবতে থাকে একটু আগের সেই ভয়ঙ্কর আজানের কথা। সে এক মেয়ের প্রতি সে কতটা শান্ত আর নরম, কিন্তু পুরো দুনিয়া আজান মির্জার নামে কাঁপে। রুমে এসে আজান জাহারাকে আলতো করে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে জাহারার পাশে বসে। আলতো করে জাহারার হাতটা ধরে এবং ফু দিতে দিতে ড্রেসিং করতে থাকে। এমনভাবে হাতটা ধরেছে যে মনে হচ্ছে একটু জোরে ধরলেই জাহারা ব্যথা পাবে। আর এমনভাবে নাক মুখ কুচকে ব্যান্ডেজ করছে যেন ব্যথাটা জাহারা না, তার নিজের লাগছে। জাহারা সব চুপচাপ দেখছে আজানের একটু আগের ভয়ঙ্কর রূপ আর এখনের আজানের মধ্যে কতটা পার্থক্য। জাহারা মনে মনে ভাবে যে আজান ওকে কতটা ভালোবাসে। পুরো দুনিয়ার সামনে ভয়ঙ্কর আজান শুধু জাহারার কাছে শান্ত হয়ে যায়, আর সে কিনা এই ভালোবাসা অবহেলা করছিল। জাহারার ভাবনার মাঝেই আজানের ব্যান্ডেজ শেষ হয়ে যায়। সে দেখে জাহারা তার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। কি এত ভাবছো ব্লাড রোজ? আজানের স্পর্শে জাহারার ধ্যান ফিরে আসে। একটু চেপে আজানের কাছে যেয়ে আজানকে জড়িয়ে ধরে আজানের বুকে মাথা রাখে। আজানও আলতো হাতে জাহারাকে জড়িয়ে নিয়ে বলে, কি হচ্ছে জান? তোমার কি ব্যথা করছে এখনো? আপনি কেন এত ভালোবাসেন আজান? কেন ভালোবাসি জানি না, তবে তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার আসক্তি, তুমি আমার নিঃশ্বাস, তুমি হার্টবিট। কখনো যদি তুমি আমায় ছেড়ে দূরে চলে যাও, তো সেদিন আমি নিঃশ্বাস নিতেও ভুলে যাব। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না, তাই আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না। তুমি চাও বা না চাও, তোমাকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, সারা জীবন আমি আপনার সাথে থাকবো। আপনার মতো আমায় কখনো কেউ ভালোবাসতে পারবে না।
আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি সারা জীবন। বলে চুপ করে মাথা রাখে আজানের বুকে। তার সব শান্তি এখানে। আজান ভাবে, জানি না তুমি আমার অতীত জানলে কি করবে সাহারা, কিন্তু ছেড়ে যাওয়ার কথা তুমি ভুলেও ভেবো না। আর তুমি চাইলেও আমি সেটা হতে দেব না। দরকার হলে পাখির খাঁচার মতো বড় খাঁচা বানিয়ে তুমি আটকে রাখবো, কিন্তু ছাড়ার কোনো পথ তোমার কাছে থাকবে না। একটু পরে আজান দাঁড়িয়ে আছে লিভিং রুমে। তার সামনে আছে লিসা আর তার লাগেজ। বেরিয়ে যা এখন এই বাড়ি থেকে। আমি চাই না আমার ব্লাড রোজের আশেপাশে তুই থাকিস। জাহারা আজানকে কিছু বলতে যাবে, তার আগেই আজান বলে, আমি চাই না তুমি এর মধ্যে কোনো কথা বলো, আমি যা বলছি তাই হবে। তারপর লিসাকে উদ্দেশ্য করে বলে, এখনো দাঁড়িয়ে আছে কেন, বের হয়ে যাও। আমি তোকে ভালোবাসি আজান, যদি কখনো সেটা বুঝিস নি। আজকে ওই মেয়ের জন্য আমি অপমান করছিস তো, একদিন ওই মেয়ে তোকে কাঁদাবে, তোকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে। তুই মরবি একদিন ওর কারণে, তোর ধ্বংসের কারণ ওই মেয়েই হবে। লিসা আর কিছু বলতে যাবে, তার আগেই আজান ধমকে বলে ওঠে, এখনই বেরিয়ে যা এখান থেকে। আমি আমার ব্লাড রোজের নামে তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তুই নিজে বের হবি নাকি আমি গার্ড ডাকবো? লিসাও কিছু বলার সাহস পায় না, তাই চুপচাপ বেরিয়ে যায়। আজ জাহারা ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে, কিন্তু সে আজানকে বলার সাহস পাচ্ছে না। আজ বাসায় যা হলো, বাসায় তার জন্য আজানের মাথা এমনি গরম। এখন যদি তার ভার্সিটি যাওয়ার কথা শুনে আরও রেগে যায়, সেই ভয়ে আছে জাহারা। আজান সোফায় বসে ল্যাপটপে তার অফিসে কিছু কাজ করছিল, আর জাহারা পাইচারি করছে অনেকক্ষণ ধরে। বারবার শুধু আজানের কাছে যায়, আবার কিছু না বলে ফিরে আসে। এবারও সেম আজানের সামনে গিয়ে দাঁড়িয়ে অন্যায় আঙ্গুল পেঁচাচ্ছিল। হঠাৎ আজান জাহারার হাত ধরে টেনে বসিয়ে নেয় তার কোলে, দু হাতে কোমর জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে জান? অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছো কিন্তু বলছো না, কি চাই তোমার বলো। আজকে না আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। কথাটা শোনা মাত্রই জাহারার কোমরে পেঁচিয়ে রাখা হাতটা সরিয়ে নিল। কোনো দরকার নেই কোথাও যাওয়ার। তোমার হাতে ব্যথা পেয়েছো তাই বাড়িতে থাকো, অন্যদিন যেও। প্লিজ আজান, আপনি না করবেন না। হাতে তো আমার কোনো ব্যথা নেই, আরে একটু তো কেটেছে। আপনি কিন্তু আমায় প্রমিস করেছিলেন আমার ইম্পর্টেন্ট ক্লাসে যেতে দিবেন আপনি। ম্যাডাম, আপনি বুঝে গেছেন আজান আহান মির্জার উইক পয়েন্ট কি। তাই ভালোতে স্বামীকে হাত করতে শিখে গেছেন। শুধু স্বামী আদর করতে গেলেই আপনার সব পালাই পালাই ভাব। আমি শুধু আপনার সময় দিচ্ছি সব মানিয়ে নেওয়ার। যেদিন আপনাকে ধরবো না সেদিন পুরোটা খেয়ে ফেলবো। একটা হাত জাহারার জামার ফাঁকে ঢুকিয়ে জাহারার পেটে স্লাইড করতে করতে আজানের স্পর্শে কেঁপে ওঠে জাহারা। আর লাগাম ছাড়া কথায় জাহারার কান গরম হয়ে যায়। সে লজ্জা পেয়ে নিচে তাকিয়ে থাকে। হয়েছে, এত কাঁপাকাঁপি করো, আমার মুড চেঞ্জ করা লাগবে না। যান, রেডি হয়ে আসো, আমি নিয়ে যাব আর আমি আবার নিয়ে আসবো। আর আমার শর্তগুলো যেন মনে থাকে, নয়তো তুমি জানো আমি কি করতে পারি। জাহারা মাথা দুলিয়ে চলে যায় রেডি হতে। জাহারা আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আজান বলে গেল যেন শাড়ি পরে যায়, কিন্তু সমস্যা হলো এত শাড়ির মধ্যে কোনটা পরবে। জাহারার আলমারিতে রং বেরঙের হাজারো শাড়ি, ম্যাচিং ব্লাউজ, আর এক পাশে অনেক চুড়িদার। এগুলো আজান বিয়ের দিনই ওকে দিয়েছিল। আজান নাকি বিয়ের আগে সব কিনে এখানে সাজিয়ে রেখেছিল। জাহারা আর না ভেবে একটা শাড়ি নিয়ে পরে নিল। আজানের গাড়ি এসে থামে ভার্সিটির সামনে। আজান ড্রাইভিং সিটে বসা আর জাহারা তার পাশেই ছিল। জাহারা গাড়ির দরজা খুলে বাইরে বের হতে যাবে, তার আগেই আজান তার হাত ধরে ফেলে। জাহারা ঘুরে আজানকে দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আজান তার গালে টুপ করে চুমু খেয়ে বলে, আই লাভ ইউ জান। জাহারা মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু। শুধু এতে কাজ হবে না, আমার থেকে এতক্ষণ দূরে থাকবে, তাই আমাকে এনার্জি দিয়ে যাও। জাহারা কিছু বলতে যাবে, তার আগে আজান তার গাল বাড়িয়ে দেয় জাহারার দিকে। জাহারা বুঝতে পারে আজান কি চায়, তাই টুপ করে আজানের গালে একটা চুমু খেয়ে পালিয়ে যায়। আজান মুচকি হাসে এবং তাকিয়ে থাকে জাহারার দিকে, যত দূর পর্যন্ত জাহারাকে দেখা যেত। জাহারা যেতেই আজান কাউকে কল দিয়ে বলে জাহারার দিকে নজর রাখতে, বলে ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। হুমায়ুন মির্জা নিজের অফিসে বসে আছে, পাশে বসা তার স্ত্রী মিসেস হুমায়ুন। দুজন বসে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে। তখন হঠাৎ রুমে প্রবেশ করে রায়ান।
হাতে মিষ্টির বক্স। রায়ান সোজা এসে হুমায়ুন মির্জার কাছে এসে বলে, তোমার বড় ছেলে বিয়ে করেছে, তোমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। থাক, সে তোমাকে খবর দেয়নি তো কি হয়েছে? দেখো, আমি তোমার ছেলের বিয়ের মিষ্টি নিয়ে এসেছি, তো সে খুশিতে তো তুমি আমাকে একটু মিষ্টি মুখ করাতেই পারো। তখন মিসেস হুমায়ুন মির্জা বলে, যে ছেলে তাকে পাত্তা দেয় না, তবুও সে বেহায়ের মতো তাকে নিজের বিজনেসের দায়িত্ব দিয়ে দিতে চেয়েছিল। নিজের বিজনেসের 70% শেয়ার এখনও তার নামে, আর MJ ভিলা পুরোটাই তো তার নামে। আর যেখান থেকে সে চাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে বের করে দিতে পারে, সেই ছেলে ঠিক একদিন আপনার কাছ থেকে সব কিছু নিয়ে আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে যাবে। তাই এখন আপনি ভেবে নেন যে এরপরও কি আপনি ওর পেছনে ঘুরবেন, নাকি আপনার একমাত্র ছেলে রায়ানকে নিয়ে সুখে থাকবেন। আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ তোমরা এখন এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, থাকুন আপনি একা, কিন্তু আমার কথা মিলিয়ে নিয়েন, এই ছেলে আপনার আপন কোনোদিনও হবে না। সে মায়ের মৃত্যুর প্রতিশোধ একদিন ঠিকই নেবে, আর সেটা আপনাকে নিঃস্ব করে দিয়েই চলে যাবে। আমার ছেলেকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা যাও এখান থেকে, প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দাও। কথাটা বলে রায়ান আর তার মা বেরিয়ে পড়ে রুম থেকে। হুমায়ুন সাহেব গভীর ভাবনায় মগ্ন। সে ভাবছে অতীতে ঘটে যাওয়া কিছু কালো ঘটনা নিয়ে। হঠাৎ নিজে নিজে বলে ওঠে, ইস, তখন যদি এমন না হতো, তাহলে আমার ছেলেটা আমার কাছেই থাকতো। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যারা ক্লাস শেষ করে বের হয়ে নায়নাকে দেখতে পায় ক্যাম্পাসে, তাই সে দৌড়ে চলে যায় নায়নার কাছে। কিরে নাইলা, তুই ক্যাম্পাসে ঘুরছিস, ক্লাস করলি না কেন তাহলে? জাহারার কথায় পাত্তা না দিয়ে বলে, আরে মিসেস জাহারা যে আজান আহান মির্জার বউ, আপনি আমাদের মতো গরিব মানুষদের ভিড়ে কি করছেন? জাহারা নায়নার কথায় কিছুটা অবাক হয়। নায়না তো ওর বেস্ট ফ্রেন্ড, নায়না ওর সাথে এমন ব্যবহার কেন করছে? জাহারা ভাবে নায়না হয়তো রাগ করেছে এতদিন ওর সাথে যোগাযোগ না করায়, তাই এমনভাবে কথা বলছে। কি বলছিস তুই নাইলা এসব? ও বুঝেছি, তুই নিশ্চয়ই রাগ করে আছিস না আমার উপর। দেখ, আজান কেন জানি তোকে দেখতে পারে না, তাই ওর সামনে তোর সাথে যোগাযোগ করতে পারি না। তুই রাগ করিস না প্লিজ। দেখ জাহারা, নাটক করিস না, তুই একটা লোভী মেয়ে, আর তোর মতো লোভী মেয়ে আমার ফ্রেন্ড হতে পারে না। তুই আজান আহান মির্জার টাকা দেখে তাকে বিয়ে করেছিস, এটা কি কেউ বোঝে না ভাবছিস? আর বলিস না যে ভালোবাসার জন্য করেছিস, কারণ ভালোবাসার কথা তোকে রুহান স্যারও বলেছিল। তাকে তো তুই বিয়ে করলি না, ভার্সিটির সবাই জানে টাকার জন্য আজান আহান মির্জার কাছে বিক্রি হয়ে গেছিস তুই। নাহলে তোর কী এমন যোগ্যতা আছে যে তুই আজান আহান মির্জার বউ হবি? লোভী মেয়ে একটা। জাহারা সেখানেই দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। নায়নার কথাগুলো এখনও তার কানে বাজছে। নায়না ওকে ভুল বুঝলো নাকি ইচ্ছে করে এগুলো বলল? আজান কি এই জন্যই নায়নার থেকে দূরে থাকতে বললো আমায়? জাহারার ভাবনার মাঝেই হঠাৎ জাহারার ফোন বেজে ওঠে। জাহারা দেখতে পায় আজান কল করেছে, তাই জলদি করে চোখ মুছে নিজেকে ঠিক করে আজানের কল রিসিভ করে। কোথায় তুমি জান পাখি? এখনো বের হচ্ছ না কেন? আমি অপেক্ষা করছি গাড়িতে, জলদি আসো। আসছি বলে ফোন কেটে দেয় জাহারা। তারপর পা বাড়ায় আজানের কাছে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির সামনে এসে দাঁড়াতেই আজান দরজা খুলে দেয়। জাহারা আজানের দিকে তাকাতেই দেখতে পায় আজান এক হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে। জাহারা আস্তে করে গাড়িতে উঠে বসে। কেমন কাটলো দিনটা তোমার? আমাকে মিস করেছে তো? আজান খেয়াল করে জাহারার চোখ কেমন লাল হয়ে আছে, আর চুপচাপ এত কি এমন হলো? কি হয়েছে জান, তুমি এমন দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ নাকি? না, কিছু হয়নি, ক্লাস করে টায়ার্ড লাগছিল তাই এমন দেখাচ্ছে। জাহারা সবটা চেপে যায় আজানের থেকে। সে জানে আজান কতটা ভয়ঙ্কর, সে জানলে কি করবে। ও ওকে, চলো বাসা। যদিও আজানের সন্দেহ হয়, কিন্তু কিছু বলে না। মেঘাচ্ছন্ন আকাশ, বিকেল বাজে তখন 5টা। বাহিরে বাতাস বইছে, ঝিমঝিম ঠান্ডা আবহাওয়া। আগুন জ্বলছে শুধু আজানের মনের ভেতরে। সেটা ভালোবাসার নাকি ঘৃণার বোঝা যাচ্ছে না। শান্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আছে আজান। শান্ত বাতাসও যেন তার অশান্ত মনকে শান্ত করতে পারছিল না। তার চোখ ভয়ঙ্কর লাল, হাত দিয়ে শক্ত করে বারান্দার গ্রিল ধরে আছে। মনে হচ্ছে সেটা ভেঙে ফেলবে। হাতে ও ঘাড়ের রগ ফুটে উঠেছে। মনে হচ্ছে তার রাগে এখনই সব ধ্বংস করে দিবে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর রুমে ঢুকলো আজান। রুমে ঢুকে বিছানায় চোখ যায়, সেখানে ঘুমিয়ে আছে জাহারা।
জাহারার ঘুমন্ত মুখ দেখে কিছুটা শান্ত হলো সে। আস্তে করে হেঁটে জাহারার বিছানার সামনে গিয়ে জাহারার পাশে বসলো। তারপর আলতো করে ঠোঁট ছোঁয়ালো জাহারার কপালে, যেন জাহারার ঘুম না ভাঙে। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। এরপর সেখান থেকে উঠে চলে যায় বাহিরে। যাওয়ার আগে একটা মেয়েটকে বলে যায় জাহারা উঠলে যেন বলে সে জরুরি কাজে বাহিরে গিয়েছে। কিছুক্ষণ আগে জাহারাকে নিয়ে ভার্সিটি থেকে ফিরে আজান জাহারাকে নিজের হাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সে ভালো করে বুঝতে পারে ভার্সিটিতে কিছু একটা হয়েছে আর সেটা জাহারা লুকানোর চেষ্টা করছে। তাই জাহারা ঘুমানোর পর সে বারান্দায় গিয়ে কাউকে একটা কল করে। ওপাশ থেকে কল রিসিভ হওয়ার সাথে সাথেই আজান বলে, আজ ভার্সিটিতে যা যা হয়েছে সে সব কিছু ইনফরমেশন আমার চাই রাইট নাও। ওপাশ থেকে কিছু একটা শুনে আজানের চোয়াল শক্ত হয়ে এলো। তারপর যা হলো তা তো জানা সবার। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মাগরিবের আজান দিতে আর কিছু মিনিট বাকি আছে। এখনো বিছানায় শুয়ে আছে জাহারা। এমন সময় মসজিদের আজানের শব্দ কানে এসে পড়তেই ঘুম ভাঙে জাহারার। ঘুম থেকে উঠে মেয়েদের কাছে জানতে পারে আজান বাহিরে গিয়েছে। সেই বিকেলে এখনো বাসায় ফিরেনি। মন খারাপ করে লিভিং এরিয়ায় বই নিয়ে বসে জাহারা, যেন আজান আসলেই তাকে দেখতে পায়। এসআর ভিলার সামনে দাঁড়িয়ে আছে এক চেনা মুখ, হুমায়ুন মির্জা। বাড়ির ভেতরে ঢুকতে চাইছে কিন্তু দারোয়ানরা তাকে ঢুকতে দিচ্ছে না। হুমায়ুন এবার বিরক্ত হয়ে রাগী কণ্ঠে দারোয়ানদের বলে, তোমরা জানো কে আমি? আমি হুমায়ুন মির্জা, আজান মির্জার বাবা। এটা শুনে দারোয়ানরা তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। হুমায়ুন মির্জা ভেতরে আসতেই দেখে লিভিং এরিয়ায় জাহারা বসে বই পড়ছে। দুটো অজানা মুখ একসাথে মুখোমুখি হয়। হুমায়ুন মির্জা জাহারাকে দেখে চিনতে না পারলেও এমনটাই অনুমান করতে পারে যে এটাই আজানের বউ, কারণ এ বাড়িতে আর কোনো মেয়ে থাকে না। জাহারা দৃষ্টি হুমায়ুনের দিকে পড়তেই সে অবাক হয়। কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে তার দিকে। কিছুক্ষণ হুমায়ুন মির্জার দিকে তাকিয়ে থেকে তারপর জাহারা দাঁড়িয়ে যায় আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে কে আপনি? কাকে চাই? আমি হুমায়ুন মির্জা, আজানের বাবা। তুমি আজানের স্ত্রী হও, তাই না? আজান কোথায় মা? বাইরে গিয়েছে। হুমায়ুন জাহারাকে কিছু বলতে যাবে ঠিক তখনই বাড়িতে ঢুকে আজান। বাড়িতে ঢুকতেই লিভিং এরিয়ায় হুমায়ুন মির্জাকে জাহারার সাথে কথা বলতে দেখে তার মাথা গরম হয়ে যায়। সে দ্রুত জাহারার সামনে এসে জাহারাকে আড়াল করে দাঁড়ায়। তারপর হুমায়ুন মির্জার দিকে আঙ্গুল তুলে বলে, হাউ ডেয়ার ইউ মিস্টার মির্জা, আপনি আমার বাসায় কি করেন? আপনার সাহস কি করে হলো আমার স্ত্রীর সাথে কথা বলার? হুমায়ুন মির্জা কিছু বলতে যাবে তার আগেই আজান হাত উঁচু করে থামিয়ে দেয় তাকে। তারপর জাহারার দিকে ঘুরে দাঁড়ায় আর জাহারাকে নরম সুরে বলে, তুমি উপরে যাও। জাহারা কিছু না বলে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে আজানের দিকে আর ভাবে সে এমন ব্যবহার কেন করছে তার বাবার সাথে। জাহারার ভাবনার মাঝেই আজান বলে, আমি তোমাকে উপরে যেতে বলেছি। জাহারা আর না দাঁড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জাহারা যেতেই তার বাবার দিকে ঘুরে তাকায় আজান আর বলে, আপনি এখানে কেন এসেছেন? কে চাই আপনার? আমার থেকে সব কেড়ে নিয়ে আপনার মন ভরেনি, এখন আবার কি নিতে এসছেন? আমার আর আমার ব্লাড রোজ থেকে দূরে থাকবেন আপনার, নয়তো আমার চেয়েও খারাপ দেখবেন। হুমায়ুন মির্জা এবার আজানকে কিছু বলতে যাবে তার আগেই আজান রাগী কণ্ঠে বলে ওঠে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। হুমায়ুন মির্জা আর কিছু বলার সাহস পায় না, বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে পড়ে। সে এসেছিল মনে বড় আশা নিয়ে যে তার ছেলের বউ হয়তো তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিতে পারবে। আজ চলে যায় মনে এক রাশ কষ্ট নিয়ে। তারপর আজান উপরে রুমে চলে যায় জাহারার কাছে। গিয়ে দেখতে পায় জাহারা চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। আজান আর সেদিকে পা না বাড়িয়ে সোজা আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জাহারা এখনো গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। তার মনের মধ্যে চলছে কিছুক্ষণ আগের ঘটনা। সে এখনো গভীর ভাবনায় ব্যস্ত, বুঝতে পারছে না যে আজান কেন তার বাবার সাথে এরকম ব্যবহার করলো। তার ভাবনার মাঝেই হঠাৎ আজান পাশে দাঁড়ায়। জাহারা আজানকে দেখে জিজ্ঞেস করে, উনি কি আপনার বাবা ছিল? আজানের সংক্ষিপ্ত উত্তর। জাহারা খুব কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনি ওনার সাথে এরকম ব্যবহার কেন করলেন? আজান এবার জাহারার দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করে, অতীত
বারান্দায় বসা রুষা মির্জা, তার কোলে ছোট আজান গল্প শুনছিল তার মায়ের কাছে। মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প করছিল তার সাথে। সে কত সুন্দর দিনই না ছিল, মায়ের সাথে খুনসুটি, মায়ের আদর ভালোবাসা ও তার বাবার সাথে ছোট আজানের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু তাদের সিমসাম জীবনের প্রথম ধাক্কা আসে তার 9 বছর বয়সে। তার বাবা একদিন ফের বিয়ে করলেন জানতে পারল তার মা। কিছুদিন এইভাবেই দোটানায় দিন কাটে তাদের। তারপর তার বাবা একদিন তার মাকে ছেড়ে পুরোপুরি তার দ্বিতীয় স্ত্রীর কাছে চলে যায়। সেদিন ছোট আজান স্কুলে ছিল, তাই তার বাবা যে চলে গেছে এই বিষয়টা সে জানতো না। স্কুল থেকে বাড়ি ফিরে 5টায় চারিদিকে খুঁজতে থাকে তার মাকে। মা বলে ডাকতে শুরু করে। হঠাৎ আজান নিজের রুমে আসতেই দেখতে পায় তার মার নিথর দেহ পড়ে আছে বিছানার উপরে। সে ভয়ে ভয়ে মার সামনে আসতেই দেখতে পায় তার মায়ের হাতের কবজি কাটা। সে রক্তের পুরো বিছানায় রক্ত হয়েছে, আর তার মায়ের দেহ ঠান্ডা হয়ে শরীরের বিছানায় পড়ে আছে। আজান ভয়ে ভয়ে ডাক দেয়, মা, ও মা, ওঠো, তোমার কি হয়েছে? কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। আজানের মধ্যে থাকা ভয়টা এবার আরও বেড়ে যায়। সে তার মার নিথর দেহটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা ওঠো প্লিজ, ওঠো। কিন্তু এবারও তার মা কোনো সাড়া দেয় না। আজানের হাহাকার আহাজারি এবার বেড়ে যায়। সে চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। বাড়ির ভেতরে এসে দেখতে পায় আজান তার মার নিথর দেহটি জড়িয়ে ধরে কান্না করছে। তারপর সবাই তার নানা নানিকে খবর দেয়। তার নানা নানি আসতেই তার কাছ থেকে তার মায়ের দেহটাকে নিয়ে যায়। শুরু হয় তার মার মৃত্যুর পরের কাজ। তার মাকে গোসল দেওয়া হয়, ছোট্ট একটা জানাজারও পড়ানো হয়। তার মাকে শুয়ে দেওয়া হয় অন্ধকার কবরে। পুরোপুরি একা হয়ে যায় আজান। তার মার মৃত্যুর 1 মাস কেটে যায়। আজান জানে না তার মার মৃত্যুর পরে তার দিনগুলো কেমন কাটছে, কিন্তু সে কোনো মতে বেঁচে আছে শুধু এটুকু সে জানে। তার বাবা একদিন জানতে পারে তার মার মৃত্যুর ঘটনা। সেটা শোনার সাথে সাথে হুমায়ুন মির্জা অনুতপ্তটা যেন বেড়ে যায়। সে সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী ও তার দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের ছেলেকে নিয়ে আজানের কাছে ছুটে আসে। সে এসে আজানকে বুকে জড়িয়ে নেয়। আজান তার বাবাকে দেখা মাত্রই রাগে ঘৃণায় তার বাবাকে জোরে ধাক্কা মেরে বের হয়ে যায় বাড়ি থেকে। তার বাবা তার পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু একটা পর্যায়ে এসে আর আজানকে খুঁজে পায় না। আজান এমন কোনো জায়গায় যে লুকিয়েছিল যে তার বাবা তাকে যেন খুঁজে না পায়। তার বাবা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। আজান তার নানা নানির কাছে ফিরে যায়নি, কারণ তার নিজেকে প্রতিষ্ঠিত করা ছিল। কিছুদিন পর হুমায়ুন মির্জার কানে খবর আসে আজান এক এতিমখানায় আছে। এ খবর পাওয়া মাত্রই তার বাবা ছুটে যায়, আচ্ছা দেখি ফিরে আনতে পারি কিনা। কিন্তু আজান কোনো মতেই তার বাবার সাথে ফিরে আসে না। তার বাবা অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে হুমায়ুন মির্জা প্রতিটা দিন কাঁদতে থাকে এক অনুতাপের সাথে। নিজেকে অপরাধী বলে মনে হতে থাকে। সেই অপরাধী যে তার ছেলেকে মাহারা করে এতিম করে তুলেছে। তাই তখনই তার বিজনেসের 70% শেয়ার তার ছেলে আজানের নামে লিখে দিয়েছিল। এই মির্জা ভিলা পুরোটাই আজানের নামে লিখে দিয়েছিলেন। তারপর থেকে আজান বড় হওয়া পর্যন্ত তার কোনো দিন তার বাবার চেহারা দেখেনি। তার বাবা অনেকবার চেষ্টা করেছিল তার সাথে দেখা করার, কিন্তু সে দেখা করেনি। এই ঘটনার পর থেকেই জন্ম হয় এক নতুন আজানের, যার মধ্যে শুধু গম্ভীরতা, রাগ, ঘৃণা ও এক অজানা প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। বর্তমান কথাগুলো বলতে বলতে আজানের কণ্ঠ অনেকটাই ভারী হয়ে এসেছে। পুরো ঘটনা বলা শেষে আজান ঘুরে জাহারার দিকে তাকাতেই দেখতে পায় জাহারার চোখ টলমল হয়ে এসেছে। পলক ঝাপটালেই যেন সেখান থেকে পানি গড়িয়ে পড়বে। জাহারার চোখ আজানের দিকে পড়তেই তার চোখের কোণে জমে থাকা পানিটা যেন আর আটকে রাখতে পারে না। জাহারা কিছু না বলে নিজের চোখের পানিটা আড়াল করে হুট করে জড়িয়ে ধরে আজানকে। আজানও জাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের মধ্যে থাকা ঘৃণা ও রাগে জ্বলতে থাকা আগুনটাকে শান্ত করে তোলে। আমার অতীতের একটা অংশ জেনেই তুমি নিজেকে ঠিক রাখতে পারলে না ব্লাড রোজ। জানি না পুরো অতীত জানার পরে তুমি কি করে সহ্য করে নেবে, তবে তোমাকে সবটা যে সহ্য করে নিতে হবেই,
কারণ তুমি এখন শুধুই আমার। তাই তুমি না চাইলেও তোমাকে আমার অতীতটাকে মেনে নিয়ে আমাকে আপন করে নিতেই হবে। কথাগুলো ভাবে আজান। অদ্ভুত হাসি দেয়। জাহারা মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার কি এখন আমার উপর হিংসা হচ্ছে নাকি যে শাশুড়ির সব আদর আমি একাই ভোগ করলাম? তোমাকে ভাগ দিইনি বলে কান্না করছো। থাক থাক, আর কান্না করতে হবে না। হিংসুটা জাহারা না চাইতেও কিছুটা হেসে ফেলে ও আজানকে ছেড়ে দিয়ে বলে, মোটেও আমি কান্না করছি না, আপনার তো শুধু ভুল দেখেন আপনি। আজান বলে, হয়েছে, এবার চলো রুমে চলো। এখানে দাঁড়িয়ে থাকলে তোমার ঠান্ডা লাগতে পারে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসো এখানে। জাহারা কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। রুমে গিয়ে ল্যাপটপ খুলে বসে। আজান অফিসের কিছু কাজ বাকি আছে। জাহারাকে বলে বই খাতা নিয়ে তার সামনে যেন পড়তে বসে এখনই। জাহারাও কিছু না বলে চুপচাপ পড়তে বসে যায়। রাত 2টা। জাহারা ঘুমাচ্ছে আজানের বুকের উপর, কিন্তু আজানের চোখে ঘুম নেই। সে ভাবছে বিকেলের ঘটনা। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। ফ্ল্যাশব্যাক। আজান তখন বাড়ি থেকে বের হয়ে আদিবকে কল লাগায়, বলে 1 ঘন্টার মধ্যে নাইলাকে আমার সামনে চাই। বলেই কল কেটে দেয়। 1 ঘন্টা পর আদিব নায়নাকে টেনে হিস্ট্রে নিয়ে দাঁড় করায় আজানের সামনে। নায়নাকে দেখতেই মনে পড়ে যায় আজানের ভার্সিটির সব কথা। নায়না কিভাবে জাহারাকে অপমান করেছিল। আর সাথে সাথেই নায়নাকে একটা চর মারে আজান। পুরুষালী হাতের এত শক্ত চর নায়না হজম করতে পারে না, তাই সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মাটিতে। তার ঠোঁটের এক কোণে থেকে রক্ত বের হচ্ছে। আজান নায়নাকে মাটি থেকে টেনে হিস্ট্রে তুলে আবার চর বসায় তার গালে আর মুখে বিড়বিড় করে বলে,